আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের অন্যতম দামি ও সেরা গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত, নিশ্চিত করল মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাঙ্কার। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ইরান, মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি। বৈঠকে বসছে ইসরায়েল লেবানন, স্বস্তির অবকাশ বললেন ট্রাম্প। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে, জানালেন আইনমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা, বড় আন্দোলনের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পারস্য উপসাগরে নিজেদের অন্যতম দামি ও আধুনিক একটি ড্রোন হারিয়েছে মার্কিন নৌবাহিনী। গত 9 এপ্রিল MQ-4C ট্রাইটন মডেলের এই ড্রোন বিধ্বস্ত হয় বলে গত মঙ্গলবার নৌবাহিনীর সেফটি কমান্ডারের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে অভিযানের নিরাপত্তার স্বার্থে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য বলছে, ওই দিন ড্রোনটি ইতালির সিগোনেলা নৌঘাঁটি থেকে ওড়ার পর পারস্য উপসাগরের ওপর নিখোঁজ হয়। এটি হরমুজ প্রণালীর ওপর দিয়ে ওড়ার সময় হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য অনুযায়ী ড্রোনটি 50,000 ফুট উচ্চতা থেকে দ্রুত 9,000 ফুটে নেমে আসে এবং এক পর্যায়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লাইট ডাটায় দেখা যায় ওড়ার সময় ড্রোনটি 47,000 সংকেত পাঠাচ্ছিল, যার অর্থ ড্রোনটির সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোল বা চালকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রায় 70 মিনিট পর এটি 77,000 সংকেত পাঠায়, যা জরুরি অবস্থার ইঙ্গিত দেয়। সবশেষ 9,250 ফুট উচ্চতায় থাকা অবস্থায় এটি রাডার থেকে হারিয়ে যায়। মার্কিন নৌবাহিনী ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করলেও এর কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি। ড্রোনটি নির্মাতা প্রতিষ্ঠান নর্থ্রপ গ্রামান এটিকে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা ও নজরদারি মনুষ্যবিহীন বিমান হিসেবে দাবি করে। জেট ইঞ্জিন চালিত এই ড্রোন টানা 24 ঘন্টার বেশি আকাশে উঠতে পারে। এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে থাকা সবচেয়ে বিরল বিমানগুলোর একটি। এর মাত্র 20টি এ পর্যন্ত তৈরি করা হয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $24 কোটি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,800 কোটি টাকা, যা একটি F-35C স্টিলথ যুদ্ধবিমানের দামের দ্বিগুণেরও বেশি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আরও একটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই প্রণালী ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলার মধ্যেই এ নিয়ে দ্বিতীয় মার্কিন নিষেধাজ্ঞাধীন ট্যাঙ্কার হরমুজ পাড়ি দিল। খালি অবস্থায় ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার VLCC RHN গতকাল বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা LSEG ও কেপলারের তথ্যে এ খবর পাওয়া গেছে। 20 লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাঙ্কারটি কোন দিকে যাচ্ছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। ইরানের ফার্স নিউজ এজেন্সি গতকাল জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের একটি সুপার ট্যাঙ্কার চলমান অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। ট্যাঙ্কারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব আপাতত নাকচ করে দিয়েছে ইরান। দেশটির নীতি নির্ধারণী পরিষদ বা এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের সদস্য এবং রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মেজর জেনারেল মহসেন রিয়াজি সাফ জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ইরানের জাতীয় স্বার্থের অনুকূলে নয়, বরং ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এখন শত্রু দেশের রণতরীগুলোর দিকে তাক করা আছে এবং যে কোনো সময় সেগুলো ডুবিয়ে দিতে প্রস্তুত তেহরান। বুধবার রাতে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জেনারেল রিয়াজি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তা আদতে কোনো স্থায়ী শান্তি নয়, বরং এটি একটি সামরিক স্তব্ধতা মাত্র। ইরানের সর্বোচ্চ নেতাও বিষয়টি একইভাবে ব্যাখ্যা করেছেন। রিয়াজি স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতি বাড়ানো ইরানের জন্য কোনোভাবেই লাভজনক হবে না। শত্রুর ওপর চাপ আরো বাড়াতে হবে। ইরানের লঞ্চারগুলো এখন মার্কিন রণতরীগুলোকে লক বা তাক করে রেখেছে। নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিপ্লবী বাহিনী সেগুলো ডুবিয়ে দেবে। এদিকে তাসনিম নিউজের পৃথক এক
প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়ানোর জন্য ইরানের কাছে জোর অনুরোধ জানিয়েছে। তবে তেহরান সেই প্রস্তাবে এখনো পর্যন্ত সায় দেয়নি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে আগে বর্তমান যুদ্ধবিরতির প্রতিশ্রুতিগুলো পালন করতে হবে এবং আলোচনায় অতিরিক্ত দাবি দাওয়া পেশ করা বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের দুই প্রতিবেশী ইসরায়েল ও লেবানন বৈঠকে বসছে বলে জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধরত দুপক্ষের এই বৈঠক মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও স্বস্তির অবকাশ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। অনেকদিন, প্রায় 34 বছর পর দুই নেতার মধ্যে নীরবতা ভাঙছে। আগামীকাল তারা কথা বলবেন। চমৎকার। ট্রুথ সোশ্যালে পোস্টে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কোথায় এই বৈঠক হচ্ছে এবং কারা এই বৈঠকে প্রতিনিধিত্ব করছেন সেসব তথ্য নেই পোস্টে। বুধবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প কথা বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। দুই নেতার মধ্যে অনেকদিন, প্রায় 34 বছর কথা হয়নি। আগামীকাল তা হবে। চমৎকার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার বিগত 5 মার্চ 2026 তারিখে হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বর্তমান সরকার 8 মার্চ আইনমন্ত্রীকে আহ্বান করে 6 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করে। কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির কাছ থেকে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম অব্যাহত রেখেছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। বৃহস্পতিবার মগবাজারে আল ফালা মিলনায়তনে বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 18 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত 11 দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে। কর্মসূচির বিস্তারিত জানিয়ে গোলাম পরোয়ার বলেন, আগামী 18 এপ্রিল রাজধানীর ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। 25 এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 2রা মে প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে। 18 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত সারা দেশে সেমিনারের আয়োজন করা হবে বলে জানান তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি। দেশের মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে। তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। প্রশাসনে ফ্যাসিবাদী কায়দায় নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন পরোয়ার। এর আগে আজ বেলা 11টায় রাজধানী ঢাকার মগবাজারে আল ফালা মিলনায়তনে পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।